নমস্কার, আমি দীপায়ন। আর আজ আপনাদের জন্য রয়েছে একটি অরিজিনাল গল্প, প্রতিশোধ। গল্পটি শেষ অবধি শুনবে, কারণ গল্পের শেষে গল্প থেকেই থাকবে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে যে কোনো দুজনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হবে। গত হুইসপার কুইজের দুজন বিজেতা হলেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। ঘড়িতে তখন রাত 8:30 বাজে। হাত ঘড়িতে একবার চোখ দিয়েই আবার দূরে রেল লাইনের ওপর চোখ রাখলো ঈশিতা। না, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, ট্রেন আসার কোনো নাম নেই। এত লেট তো সাধারণত হয় না ট্রেন। ধুর, কি বিরক্তিকর! একে এত ভ্যাপসা গরম, তার উপরে অন্ধকার প্ল্যাটফর্ম, আবার ট্রেনটাও লেট। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল ঈশিতা। এখানে বলে রাখা ভালো, ঈশিতা একটি বেসরকারি খবরের কাগজের সংস্থায় চাকরি করে। হঠাৎ করে এক অদ্ভুত ও রহস্যময় ঘটনার খবর পেয়ে সে ছুটে চলে এসেছিল পূর্ব মেদিনীপুর জেলার এই খিরাই গ্রামে। রাত 8টার পর এই প্ল্যাটফর্মে লোক চলাচল একদম থাকে না বললেই চলে। প্ল্যাটফর্মের পরিবেশটাও বেশ গা ছমছমে। দুদিকে দুটো প্ল্যাটফর্ম, আর ঠিক মাঝখানটায় গাছপালার আগাছার এক ঘন জঙ্গল তৈরি হয়ে আছে। অন্ধকারের মধ্যে সেই জঙ্গলটা যেন এক অজানা বিপদ লুকিয়ে রেখেছে নিজের বুকে। ঝোপঝাড়ের মাঝখান থেকেই মাঝে মধ্যে মিটমিট করে জ্বলে উঠছে কিছু জোনাকি। আর হঠাৎ করেই কোনো এক অচেনা রাতের পাখি অদ্ভুত কর্কশ স্বরে ডেকে উঠছে। পাখির সেই আচমকা ডাক মুহূর্তের জন্য চিরে দিচ্ছে চারপাশের ভারী নিস্তব্ধতাকে। বুকের ভেতরটা হঠাৎ করেই ছ্যাঁত করে উঠছে। প্ল্যাটফর্মের চারপাশটাও ঠিক ততটাই নিঝুম। দূরে সিগন্যাল পোস্টের লাল আলোটা অন্ধকারের বুক চিরে এক অশুভ সংকেতের মতো স্থির হয়ে চেয়ে আছে তারই দিকে। বাতাসের মাঝে ভেসে আসছে বুনো লতা পাতার গন্ধ। আর ঠিক তখনই কোথাও একটা শুকনো পাতা মারিয়ে যাওয়ার মর্মর শব্দ কানে এলো ঈশিতার। পেছন ঘুরে তাকাতেই চমকে উঠল সে। ঈশিতার ঠিক পিছনে এক মাঝবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। গায়ে একটা সাধারণ গেঞ্জি আর পরনে ধুতি, হাতে একটা ছোট্ট হ্যারিকেন ঝুলছে। আর তার অনুজ্জ্বল আলোয় লোকটা এক অদ্ভুত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতায় এমন আচমকা আবির্ভাবে ঈশিতা একটু ভয়ই পেল। শুকনো গলায় ঢোক গিলে সে বলল, হ্যাঁ, আপনি কে? আচমকা কোথা থেকে এসে উদয় হলেন? লোকটা কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে রইল। হ্যারিকেনের আলোয় তার মুখের ছায়াটা আরো দীর্ঘ আর ফ্যাকাশে দেখাচ্ছে। তারপর এক অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলে উঠল, আমি এই স্টেশনের স্টেশন মাস্টার। আঙুল উঁচিয়ে দূরে একটা ছোট অন্ধকার ঘরের দিকে নির্দেশ করলেন তিনি। আসলে এত রাত
রাতে আপনাকে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়ে দেখতে এলাম কি ব্যাপার। এই চত্বরে রাত 7টার পরে আর কেউ যাতায়াত করে না এদিকে সেরকম। এরপর এই ধরনের আরো কিছু হাবিজাবি বকবক করতে থাকলেন তিনি। অন্ধকার, অস্বস্তি আর গরম সব মিলিয়ে ঈশিতা এমনিতেই বিরক্ত ছিল। অধৈর্য হয়ে সে মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, দাদা, ট্রেনটা কখন আসবে একটু বলবেন প্লিজ? সেই বিকেল থেকে প্রায় অপেক্ষা করছি। লোকটা এবার একটু থতমত খেয়ে গেল। ঈশিতার গলায় বিরক্তির ছাপটা একদম স্পষ্ট, কিন্তু তিনি নিরাসক্ত গলায় বললেন, আজ তো আর কোনো ট্রেন আসবে না। লাস্ট ট্রেনটা ক্যান্সেল হয়ে আছে। ট্রেন আছে আবার সেই ভোর 3টে। কথাটা শুনেই ঈশিতার মাথায় যেন বাজ পড়ল। এ বলে কি? সারা রাত কোথায় কাটাবে তাহলে সে? উফ, সে কি এরকম ভাবে হুট করে ট্রেন ক্যান্সেল করে দিলেই হলো? এখন আমি সারা রাত কোথায় কাটাবো? এই অন্ধকার প্ল্যাটফর্মেই পচে মরতে হবে নাকি? দেখুন, আমি আমার ওখানে থাকতে দিতে পারতাম, কিন্তু ঘরটা আমার একদম ছোট আর মাত্র একটাই রুম। বুঝতেই পারছেন, একজন যুবতী মেয়েকে একসাথে রাত কাটাতে না দেওয়ার যথেষ্ট কারণই রয়েছে। চেষ্টা করে দেখতে পারেন আশেপাশ থেকে কোনো ঘর খুঁজে পান কিনা। আজকের রাতের মতো যদি কেউ থাকতে দেয়, ভাড়া হয়তো একটু বেশি নেবে। এই বলে ভদ্রলোক পিছন ফিরে হাঁটা লাগালেন, কিন্তু কয়েক পা গিয়েই হঠাৎ থেমে গেলেন তিনি। আবার মেয়েটির দিকে ফিরে এলেন। গলার স্বরটা একদম নিচু করে রহস্যময় ভঙ্গিতে বললেন, একটু সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যখন তখন কেউ পিছন থেকে ডাক দিলেই পিছনে ফিরে ডাকার দরকার নেই, কেমন? কথাটা বলেই তিনি আর দাঁড়ালেন না। ঈশিতার বুকের ভিতরটা আবার ছ্যাঁত করে উঠল। সে কয়েকবার ও দাদা, এসব কথার মানে কি? কি বলতে চাইছেন খুলে বলুন তো। বলে চেঁচিয়ে ডাকলো, কিন্তু লাভ হলো না। লোকটার হাতের হ্যারিকেনের ওই টিমটিমে আলোটা কিছু দূর গিয়েই যেন প্ল্যাটফর্মের জমাট বাঁধা গাঢ় অন্ধকারের মাঝে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। ঘড়িতে তখন রাত 10:15। গায়ের জ্যাকেটটা খুলতে খুলতে এক ঝলক ঘড়ির দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলল ঈশিতা। উফ, সে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। সকাল থেকে একটার পর একটা ঝামেলা পোহাতে হচ্ছে। স্টেশন মাস্টার হঠাৎ করে অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর তড়িঘড়ি প্ল্যাটফর্মের জমাট অন্ধকার হাতড়ে বাইরের মাটির কাঁচা রাস্তায় উঠে আসে সে। তারপর সেই ধুলো মাখা রাস্তাটা ধরে যতদূর এগোনো যায় এগিয়ে চলে সে। বারবার অন্ধকারের বুক চিরে নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জেলে কোনো হোটেল বা ভাড়ার ঘর খুঁজতে থাকে,
কিন্তু তমলুক শহর থেকে বহু দূরে থাকা এই খিরাই এক নিতান্তই প্রত্যন্ত গ্রাম। এখানে হোটেল তৈরি হওয়ার মতো মানুষের যাতায়াত বা সামর্থ্য কোনোটাই হয়তো নেই। অগত্যা কোনো ব্যবস্থা করতে না পেরে মোটামুটি একটা ভদ্রস্থ বাড়ি দেখে তার দরজায় ধাক্কা দেয় মেয়েটা। কিছুক্ষণ পরে বাড়ির মালিক বেরিয়ে এলে ঈশিতা কাতর গলায় জিজ্ঞাসা করে, আচ্ছা একটু শুনবেন, আসলে বড় বিপদে পড়ে আটকে গেছি। লাস্ট ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে। আজকে রাতটার মতো যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন। কথাগুলো শেষ হওয়ার আগেই মুখের ওপর সপাটে দরজা বন্ধ করে ঘরের ভেতর সেঁধিয়ে যান বাড়ির মালিক। হতাশ হয়ে দুটো কাঁচা গালাগাল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঈশিতা। ওহ, কপালে যে আজ কি লেখা আছে, এই মাঝরাতে একা এইভাবে অচেনা জায়গায় লোকের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। সামনে আরেকটা মোটামুটি ঠিকঠাক বাড়ি দেখে আবারও চেষ্টা করে ঈশিতা। কি হয়েছে? এত রাতে ভদ্রলোকের বাড়িতে বিরক্ত করতে এসেছো কেন শুনি? আসলে বড় বিপদে পড়ে আটকে গেছি কাকিমা। লাস্ট ট্রেনটাও ক্যান্সেল হয়ে গেছে। আজকে রাতটার মতো যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন। তা কি করতে এখানে আসা হয়েছে বাপু? দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। আসলে আমি হাওড়ায় একটা নিউজ পেপারের প্রেসে কাজ করি, তাই কিছু তথ্য সংগ্রহ করতে এসেছিলাম এখানে। সে হাওড়ার এক প্রাইভেট নিউজ পেপারের লোক। এ কথা শোনা মাত্রই মহিলা ভূত দেখার মতো চমকে উঠলেন। না না, আমরা কিছু জানি না বাপু। আমরা এখানকারই লোক। আমাদের এসআইআর এর খাতায় নাম আছে। অসংলগ্নভাবে কথাগুলো বলতে বলতে রীতিমতো দৌড়ে ঘরের ভিতর গিয়ে দরজা এঁটে দিলেন ভদ্রমহিলা। ঈশিতার এবার হাসিও পেল, আবার নিজের অসহায়তায় কাঁদতেও ইচ্ছা করল। এভাবেই ঘুটঘুটে অন্ধকারে একা হাঁটতে হাঁটতে প্রায় রাস্তার একেবারে শেষে এসে পৌঁছালো সে। আশেপাশে বহু দূর অবধি গাঢ় নিরেট অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার শেষ মাথায় মাঝারি গোছের একটা মাত্র বাড়ি, বেশ ছোট আর জরাজীর্ণ বলা যায়। পোড়ো বাড়ি বললেও খুব একটা ভুল বলা হয় না। অগত্যা শেষবারের মতো নিজের কপাল ঠুকে চেষ্টা করেই দেখা যাক ভেবে ঈশিতা আবার দরজার কড়া নাড়ল। প্রথমবার কোনো আওয়াজই নেই। চারপাশটা যেন অস্বাভাবিক নিস্তব্ধ। দ্বিতীয়বার কড়া নাড়তেই ভেতর থেকে একটা ভারী ধপ করে আওয়াজ হলো। আর ঠিক তখনই দূরে কোথাও খুব হালকা এক অদ্ভুত সুরে একটা বাঁশি বেজে উঠল। এই শুনশান মৃতপ্রায় পরিবেশে আচমকা বাঁশির শব্দে রীতিমতো চমকে উঠল ঈশিতা। আশেপাশে ঘুরে বাঁশির উৎসের সন্ধান খুঁজতে গিয়ে ব্যর্থ হলো সে। এবার সামনের দিকে ঘুরে তাকাতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। ও বাবারে বলে আতঙ্কে দুপা পিছিয়ে এলো সে। ওর ঠিক সামনেই যেন অন্ধকার ফুঁড়ে উদয় হয়েছে এক মাঝবয়সী ভদ্রলোক। আপাদমস্তক একটা চাদর মুড়ি দেওয়া, আর হাতে একটা টিমটিমে লণ্ঠন। লণ্ঠনের হলদেটে আলোয় লোকটার মুখের অর্ধেকটা আলোকিত হয়ে রয়েছে, আর বাকি অর্ধেকটা
অন্ধকারে মিশে আছে। এক গম্ভীর ভারী গলায় লোকটা বলে উঠল, কি চাই? ঈশিতা ঢোক গিলে কোনো মতে নিজের ভয়টা সামলে আবার গোড়া থেকে সবটা বুঝিয়ে বলল। লোকটা সব শুনে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে আপাদমস্তক মেয়েটার দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল। তারপর কোনো কথা না বলে হাতের লণ্ঠনটা নিয়ে সোজা ঘরের ভিতর ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর একটা মরচে ধরা পুরনো চাবি নিয়ে ফিরে এলো লোকটা। এই ঘরের লাগোয়া একটা ছোট্ট ঘরের দরজার তালা খুলে সেই একই ভারী যান্ত্রিক গলায় বলল, মশার কামড় থেকে সাবধানে থাকবেন। ঘরে কোনো পাখা নেই, কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে দিন, কোনো ভাড়া দিতে হবে না। এই বলে হাতের লণ্ঠনটা ঘরের মেঝেতে নামিয়ে রেখে আবার অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল লোকটা। আর ঠিক তখন থেকে এই গুমোট জানলাবিহীন অচেনা অন্ধকার ঘরটায় বসে আছে ঈশিতা। ব্যাগ থেকে জলের বোতলটা বের করে এক চুমুকে বেশ কিছুটা জল খেয়ে নিল সে। সত্যি বড্ড ভ্যাপসা গরম, কিন্তু এই ঘরে আসার পর থেকে অদ্ভুত ভাবে তার একটু কেমন কেমন শীত পড়ছে। গায়ের ঘাম বসে ঠান্ডা লাগছে কি কে জানে। ব্যাপারটা নিয়ে ততটা মাথা ঘামালো না সে। রাতে যে আজ খাবার জুটবে না সেটা ভালো করেই বুঝে গেছে ঈশিতা। তাই লণ্ঠনের আলোটা একটু কমিয়ে জিন্সের প্যান্টটা খুলে আরামদায়ক শর্টস পরে বিছানায় গা এলিয়ে দিল ঈশিতা। ঘরটা খুব পরিষ্কার নয় ঠিকই, তবে একটা রাত কাটানোর জন্য চলে যাবে। এভাবেই বেশ কিছুটা সময় কেটে গেছে। অদ্ভুত এক তন্দ্রাচ্ছন্নতা গ্রাস করেছিল তার, প্রায় ঘুম চলে এসেছিল। এমন সময় হঠাৎ দরজায় দুবার টোকা পড়ল। ধর্মর করে খাট থেকে উঠে বসল সে। চারপাশের নিস্তব্ধতায় কান পেতে আবার শোনার চেষ্টা করল সে। হ্যাঁ, আবার দুবার ঠক ঠক করে শব্দ হলো। গায়ে একটা চাদর জড়িয়ে নিয়ে লণ্ঠনটা হাতে করে দরজার দিকে এগিয়ে গেল সে। এবার খেয়াল করলো কখন যেন বাইরে ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। মাঝে মাঝে মেঘ ডাকার গুরুগম্ভীর শব্দ আর বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। বাইরের পরিবেশটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। শুধুমাত্র ইনারওয়্যারে এখন তার বেশ ঠান্ডাই লাগছে। দরজার ছিটকিনিটা নামাতেই একটু অবাক হলো ঈশিতা। আপনার জন্য কিছু খাবার নিয়ে এলাম। বেশি কিছু না, একটু মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল মাখা। এটা দিয়েই আজকের মতো কাজ চালিয়ে নিন। লোকটার গলাটা আগের মতোই যান্ত্রিক আর ভাবলেশী। আরে দাদা, এসবের তো কোনো দরকারই ছিল না। একটা রাত্রি কাটিয়ে নিতে পারতাম যা হোক করে। দিন, অশেষ ধন্যবাদ। এত রাতে কষ্ট করে আমার জন্য এসব কি করার দরকার ছিল? বাটিটা হাতে নিয়ে লোকটা বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ কি ভেবে পেছন ঘুরে ঈশিতার দিকে একবার তাকালো।
ঈশিতা তখন গায়ের চাদরটা সরিয়ে খাটে মুড়ির পাত্রটা রাখতে ব্যস্ত। 25-26 বছরের এক তরুণীর উন্মুক্ত শরীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো লোকটা। ঈশিতা প্রথমে খেয়াল করেনি, মুড়ির বাটিটা রেখে যেই সে ঘুরে দরজা বন্ধ করার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই হঠাৎ এক ছায়ামূর্তি দরজার সামনে থেকে দ্রুত পায়ে সরে গেল। এক মুহূর্তের জন্য হলেও সেই লোকটার কালো মুখের আড়ালের বিভৎস বাঁকা হাসিটা ঈশিতার নজর এড়াল। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সপাটে দরজা বন্ধ করে দিল সে। তারপর দ্রুত গায়ের জামা আর জিন্সটা পরে নিল। প্রত্যেক মেয়েরই একটা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, আর এই ইন্দ্রিয় আরো বেশি সজাগ হয়ে ওঠে যখন মেয়েদের সাথে কুরুচিকর কিছু ঘটতে চলে ঠিক তার পূর্ব মুহূর্তে। একটু আগের সেই বাঁকা হাসিটা দেখে ঈশিতার শির দাঁড়াবে একটা শীতল স্রোত নেমে গেছে। বুকের ধুকপুকানিটাও অনেকটাই বেড়ে গেছে। হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। এক অজানা বিপদ, যেটার কথা সে এতক্ষণ ঘুণাক্ষরেও ভাবেনি, সেটাই যেন অন্ধকার ঘরের চারপাশ থেকে তাকে সম্পূর্ণভাবে ঘিরে ধরেছে। বোতলটা খুলে আবার ঢকঢক করে কিছুটা জল খেলো ঈশিতা। বাটিটা হাতে তুলে মুঠো করে কিছুটা মুড়ি খেতে খেতে ভাবলো, না, যাই হয়ে যাক, কাল সকালে যত তাড়াতাড়ি পারি এখান থেকে কেটে পড়তে হবে। সব পাগল আর ছিটার লোকজন। সকালে যে ফোন করে কে খবর দিয়েছিল এখানে নাকি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমায় শোনাবে, যার চেয়ে বেশি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে কোনো নিউজ চ্যানেল কভার করছে না। আর সেই শুনে আমি এত দূর এলাম আর দেখি গ্রামের লোক কিছু জানে না। পিয়াসার অন্তর্ধান, এই খবরের পর আর সেরকম কোনো সাড়া জাগানো প্রতিবেদনই বেরোয়নি আমাদের কাগজ থেকে। ওই আর্টিকেলটাও বেরিয়েছিল আমার হাত থেকে। আমার উদ্যোগই পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করে, যদিও সেই ব্যাপারটা তো কোনো হিললে এখনো হয়নি। কেসটা এখনো আনসলভ রয়ে গেছে। ভগবান জানেন কবে জট কাটবে। পুলিশগুলোকে দিয়ে যদি একটা কাজও তাড়াতাড়ি হয়েছে। এসব হাবিজাবি কথা ভাবতে ভাবতে ঈশিতা আবার একটু নিজের পুরনো সাহস ফিরে পায়। হাত ঘড়িতে তাকিয়ে দেখে রাত 12:50 বাজে। রাতটা কোনো মতেই ঘুমোবে না বলে ঠিক করলো সে। বাইরের বৃষ্টিটা একটু হলেও বেড়েছে বলে মনে হলো তার। কয়েকবার জোরে জোরে বাজ পড়ার শব্দ। এমন সময় আবার দূরে কোথাও সেই একই বাঁশির সুরের আওয়াজ পেল ঈশিতা। হঠাৎ করেই তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে বসল। কেন জানি না, তার মনে হতে লাগলো তাকে কেউ দেখছে। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকেও কেউ তার উপর নজর রাখছে। গায়ের লোমগুলো নিজের অজান্তেই খাড়া হয়ে উঠল। আচমকা এক চরম বিপদের আশঙ্কা করল ঈশিতা। লণ্ঠনের আলোটা আরো বাড়িয়ে দিল, যতটা বাড়ানো যায়। আত্মরক্ষার জন্য একটা ভারী দরজার খিল নিজের হাতের কাছে নিয়ে বিছানায় বসল সে। হাতের ঘড়িতে ঠিক তখন রাত 1টা বাজে। আবার সেই বাঁশির আওয়াজ, কিন্তু এবার নাকের কাছে
একটা মিষ্টি গন্ধ ভেসে এলো ঈশিতার। শক্ত করে ধরে রাখা দরজার খিল সমেত হাতটা ক্রমশ আলগা হয়ে এলো। মাথাটাও কেমন যেন পাক খেয়ে উঠল। চোখের পাতায় নেমে এলো এক তীব্র অপ্রতিরোধ্য ঘুম। এ কি মিষ্টি গন্ধটা! আমি কি জ্ঞান হারাচ্ছি? এত ঘুম পাচ্ছে কেন? কথাগুলো জড়িয়ে গেল তার। বিছানায় ঈশিতার নিজের শরীরটা লুটিয়ে পড়ার একটা ভারী আওয়াজ হলো। দূরে কোথাও অন্ধকারের মাঝে বৃষ্টির একটানা শব্দের ভেতর দিয়েও কারো ভারী জুতো পায়ে হেঁটে আসার আওয়াজ পাওয়া গেল। রাতের অন্ধকার ভেদ করে সেই পায়ের আওয়াজ ক্রমশই স্পষ্ট হতে লাগলো। একটু একটু করে চোখ খুলে সোজা হয়ে বসার চেষ্টা করল ঈশিতা। জ্ঞান ফেরার পর রাতের ঘটনার আর কিছুই সেরকম মনে নেই। কি যেন হয়েছিল, আমি ঠিক মনে করতে পারছি না কেন। শরীরটাও বড় ভারী লাগছে। নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল সে। এরপর চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করল সে। ঘুটঘুটে গাঢ় অন্ধকার একটা ঘর। চারিদিকে ধুলো আর ময়লার স্তর জমে রয়েছে। একটা জানলার পাল্লা খোলা, সেখান থেকে বাইরের প্রবল ঝড় বৃষ্টির আওয়াজ আর ঠান্ডা হাওয়া ছিটকে ভেতরে আসছে। চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে গিয়েই ধপ করে আবার সেই চেয়ারেই বসে পড়ল সে। তার হাত পা মোটা দড়ি দিয়ে শক্ত করে চেয়ারের সাথে বাঁধা রয়েছে। পালানোর সমস্ত চেষ্টাই বৃথা। নিজের গায়ের দিকে চোখ পড়তেই আতঙ্কে শিউরে উঠল সে। কালকের রাতের সেই জিন্স জ্যাকেট সব উধাও। এখন সে কেবল তার ইনার আর শর্টস পরে আছে। মনে মনে এক চরম বিপদের আশঙ্কা করল মেয়েটা। হাজার হোক, সে তো আর কচি খুকি নয়। পরপর যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে হয়তো কোনো সরাসরি সংযোগ নেই, কিন্তু নিজের কল্পনায় ভর করে টুকরো টুকরো ঘটনাগুলো পরপর সাজালে যে ভয়ঙ্কর বাস্তব ছবিটার তৈরি হয়, সেটা এই মুহূর্তে ঈশিতার জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। চেয়ারটা থেকে কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে, কিন্তু এবারেও পারল না। ঠিক এমন সময় বাইরে খুব জোরে বাজ পড়ার ক্ষণিক আলোয় সে দেখতে পেল জানলার ঠিক সামনেই একটা ধারালো হাত ছুরি রাখা রয়েছে। ছুরিটার দিকে কোনো রকমে নিজেকে ঠেলতে ঠেলতে চেয়ার সমেত এগিয়ে গেল ঈশিতা। আর মাত্র কয়েক হাত বাকি। মনে সবেমাত্র যখন একটু বাঁচার আশা জাগতে শুরু করেছে,
তখনই খুব কাছ থেকে সেই বাঁশির আওয়াজ কানে এলো তার। বড্ড চেনা এই বাঁশির সুরটা, বড্ড অদ্ভুত। কান খাড়া করে শোনার চেষ্টা করলো সে। ভয়ে সারা গায়ে আবার কাটা দিয়ে উঠল, বুকের ধুকপুকানি বেড়ে গেল বহু গুণ। আওয়াজটা কোথা থেকে আসছিল সেটা মাথা তুলে বোঝার চেষ্টা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিজের ঘাড়ের পেছনে একটা উষ্ণ ভারী নিঃশ্বাসের অনুভূতি পেল ঈশিতা। ভয়ে আতঙ্কে চেয়ার সমেত ছিটকে দূরে সরে গেল সে। আরে আরে আরে, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তা এত নাচন কদন কেন করছো শুনি? ও মা, ছুরিটার দিকে যাচ্ছিলে নাকি? এই বলে ছুরিটা হাতে তুলে লোকটা এগিয়ে গেল ঈশিতার কাছে। তারপর সেই ঠান্ডা চকচকে ছুরির ফলাটা মেয়েটার কপালে ঠেকিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। কেমন বলো তো ছুরিটা? দারুণ না? আমার খুব পছন্দের ছুরি। মানুষের কাপড় থেকে চামড়া সব কাটা যায় এটা দিয়ে। কথাগুলো বলতে বলতে ছুরিটা ঈশিতার থুতনি থেকে গলা হয়ে তার বুকের কাছে নিয়ে যেতে লাগলো লোকটা। মুখে সেই অদ্ভুত বাঁশির সুর। এবার তার ছুরির ফলাটা ঠেকলো ঈশিতার ইনারে। ভয়, লজ্জা, রাগ, চরম দুর্বল মানুষের মধ্যেও সাময়িকভাবে যে আগুনের জন্ম দেয়, সেই জেদেই ছিটকে নিজেকে দূরে ঠেলে নিল মেয়েটা। এক জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকলো। বাড়িতে মা বোন নেই? কি চাই তোর? একটা অসহায় মেয়ের সাথে এরকম ব্যবহার করতে তোর একটু লজ্জা করছে না? আমার হাত থেকে দড়িগুলো খোল, তারপর দেখছি তোর কত সাহস। ছোট লোক কোথাকার। কথাটা শুনে কিছুক্ষণ একদম চুপ করে রইল লোকটা। তারপর আবার এক বিকট হাসিতে ফেটে পড়ল। এরকম মুখের ভাষা রাখতে নেই মনা। এরকম মুখের ভাষা হলে মরার পরেও কেউ মুখের আগুন দেবে না। তবে আসল দোষটা তোর না। তোকে সবটা তো খুলে বলা হয়নি। তুই কিছু বুঝবি কি করে? দাঁড়া দাঁড়া, বসি একটু, বসে তোরে সবটা বলতে হবে। এই বলে লোকটা মেঝের ওপর বাবু হয়ে বসলো। হাতের ধারালো ছুরিটা মেঝেতে রাখলো ঠিক নিজের সামনে। সালটা 2021। আমি তখন পুরুলিয়াতে একটা ছোট্ট স্কুলের শিক্ষক। এমনিতে আমি কিন্তু বেশ ভদ্রলোক, খালি নারীদের প্রতি একটু দুর্বল। আর তোদের মেয়েদের যাত্রারও বলিহারি। 18 পেরোতে না পেরোতেই এমন রূপ যৌবনের ঢল ওঠে শরীর জুড়ে, নিজেকে আর কত সামলাবো বল। তা আমারই স্কুলের এক মেয়ে, মেয়েটার নাম শালিনী দত্ত। মেয়েটাকে কত করে বোঝালাম, আমার কথা শোন, কিছুক্ষণ আমার বাড়িতে আয়, একটু আদরই তো করবো। তা এমন শয়তান মেয়ে কিছুতেই কথা শুনলো না। বাড়িতে বলে দিল
পাড়া জানাজানি হয়ে তারপর সে আরেক ব্যাপার। বড্ড শোরগোল পড়ে গেল। তবে তবে এই নীলরতন চৌধুরীর একটা বালও কেউ ছিঁড়তে পারেনি। নামটা শুনেই চমকে উঠল ঈশিতা। একসাথে অনেকগুলো কথা বিদ্যুৎ বেগে মনে পড়ে গেল তার। চাকরিতে জয়েন করার শুরুতেই পুরনো ফাইলস ঘাঁটতে গিয়ে ঠিক এরকম একটা কেস পড়েছিল সে। বেশ কিছু লেখালেখি হলেও শেষ অবধি কোনো সুরাহা হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ ঘটেছিল তার বিরুদ্ধে সেরকম কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তো সেখান থেকে ট্রান্সফার নিয়ে আসলাম মেদিনীপুরে। এখানে হাই স্কুলে পড়ানোর সময় অনেক মেয়েকে পছন্দ হলো, যার বেশিরভাগই আমার ছাত্রী। আসলে কি বলতো, কোচি জিনিসটার ব্যাপারই আলাদা। তো এই করতে করতে ক্লাস 9-এ আলাপ হলো দুই যমজ বোনের সাথে। একজনের নাম তিয়াশা, আরেকটার নাম পিয়াসা। তিয়াশা দেখতে খুব ভালো, পড়াশোনাতেও দারুণ। পিয়াসা হচ্ছে ছোট বোন, কোনো দিকেই অতটা ভালো না, খালি একটা দিক বাদে, যেটা কারুর নজরে সেভাবে পড়েনি। কিন্তু কথায় আছে না, হীরের দাম জহুরির কাছে। আমি ওর চোখের মধ্যে ওই বয়সে যে তীব্র ঘেন্না, রাগ, হিংসা আর শয়তানির আগুন দেখেছি, সে আমি নিজের ভাগ্নের মধ্যেও কোনোদিন দেখিনি। আস্তে আস্তে আমাদের ভাব বাড়লো। মেয়েটাকে নিজের শিষ্যা বানিয়ে ফেললাম। বিভিন্ন সময়ে বিভিন্ন কুবুদ্ধি আর পরামর্শ দিতে থাকলাম। ও যে নিজের বড় বোন তিয়াশাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায় সে আমি জানতাম। কমাস আগে হঠাৎ একদিন ফোন করে জানালো পুরো পরিকল্পনাটা। আমি সব শুনে বাহুবা না দিয়ে পারলাম না। বাবা বাবা বাবা, এই না হলে আমার শিষ্যা সব পরিকল্পনা মাফিক হলো। পুলিশ যে ওর টিকিটিও ছুঁতে পারবে না সে আমি আগেই বুঝেছিলাম। কিন্তু কিন্তু বাদশাদলি তুই শয়তান মেয়ে। প্রতিদিন খবরের কাগজে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটার ব্যাপারে লিখতে লাগলি, পুলিশদের পরামর্শ দিতে লাগলি। তুই না থাকলে পিয়াসার ফোনটা নর্দমা থেকে খুঁজেই পেত না হারামজাদা পুলিশের দল। আজ আমার পিয়াসা মেয়েটাকে পুলিশ ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করতে। ঠিক ঠিক তখনই ঠিক করেছিলাম, তোকে যদি শেষ না করেছি তবে আমার নামও নীলরতন নয়। তাই আমি লোক দিয়ে কল করে তোকে ডেকে আনি। স্টেশন মাস্টার আমার কথায় তোকে বলে যে আজকে ট্রেনটা ক্যান্সেল। তাই ঘর খুঁজতে খুঁজতে তুই এখানেই এসে উঠলি। ভেবেছিলাম তোর ওপর যা রাগ, ঘুমের মধ্যেই তোর গলাটা নামিয়ে দেব। কিন্তু কি করি বল, কি করি? কচি মেয়ে দেখলে আমি যে আর নিজেকে সামলাতে পারি না। তাই তোর ওই মুখটা চিরতরে বন্ধ করার আগে একটু না খেললে হয়। অমন সুন্দর শরীরটা নষ্ট হয়ে যাবে। এই বলে এক পা করে এগিয়ে আসতে থাকে লোকটা। অন্ধকারের মধ্যে তার আবছা চেহারাটা দেখে কোনো কাল্পনিক দৈত্য বলে মনে হয়, কিন্তু ঈশিতার জন্য এটাই এখন বাস্তব। এবার কি করবে সে? এভাবেই কি তাহলে এরকম এক পিশাচের হাতে নিজের মান, সম্মান, প্রাণ সবকিছু বিসর্জন দিতে হবে? কিন্তু কি করে এর থেকে বের হওয়া যায়? ভাবতে ভাবতেই চরম অসহায়তায়
চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল ঈশিতা। লোকটা কাছে আসতে আসতে এবার ঠিক তার 1 হাত দূরত্বের মধ্যে। নিজের মাথা ঠান্ডা রাখার আপ্রাণ চেষ্টা করল ঈশিতা। হঠাৎ একটা বরফ ঠান্ডা হাতের স্পর্শ নিজের কাঁধের কাছে অনুভব করলো সে। চমকে শরীরটা কেঁপে উঠল। হাতটা এবার আস্তে আস্তে শরীর বেয়ে নিচের দিকে নামতে থাকলো। আরো দ্রুত হলো। ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস পড়তে লাগলো ঈশিতার মুখ জুড়ে। সস্তা সিগারেট আর মদের এক বিষাক্ত উটকো দুর্গন্ধে বমি পেয়ে গেল মেয়েটা। তবুও নিজেকে একদম অসহায় শিকারের মতো চুপ করে ফেলে রাখলো সে চেয়ারে। একবারও বাধা দেওয়ার চেষ্টা করল না। লোকটা নিজের পৈশাচিক লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি হাতের ছুরিটা দিয়ে ঈশিতার পায়ের বাঁধন কেটে পা সরাতে গেছে। ঠিক সেই মোক্ষম সময়েই নিজের শরীরের সমস্ত জোর দিয়ে লোকটার 2 পায়ের মাঝখান লক্ষ্য করে এক সপাটে লাথি কষালো সে। একটা কুৎসিত গালাগাল দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো নীলরতন। পা দিয়ে কোনো রকমে ছুরিটা শক্ত করে চেপে ধরে দ্রুত নিজের হাতের বাঁধনটা কেটে ফেললো ঈশিতা। তারপর আর কোনো দিকে না ভেবে খোলা দরজা দিয়ে সোজা বাইরে অন্ধকারের দিকে ছুটে গেল। বাইরে জমাট অন্ধকার, মুষলধারে বৃষ্টি। তখন আর কোনো কিছুই তার কাছে বাধা নয়। এক ছুটে কাদা মাটির রাস্তায় নেমে মেয়েটা সোজা দৌড়াতে শুরু করলো স্টেশনের দিকে। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে গেল কতবার, পাথরে পা কাটলো কতবার। কিন্তু যাই হয়ে যাক, আজ সে থামবে না। কারণ জীবন আর মৃত্যুর মাঝখানে একমাত্র দাঁড়িয়ে আছে তার এই শেষ চেষ্টাটুকু। দৌড়াতে দৌড়াতেই খেয়াল করলো পেছনে বহু দূর থেকে আরো একটা ভারী পায়ের শব্দ আসছে। তারও গতি ক্রমশ বাড়ছে। বুকের ধুকপুকানিটা এক ধাক্কায় আবার বেড়ে গেল। এখনো সে মুক্তি পায়নি। নিজের রক্তাক্ত পায়ের তোয়াক্কা না করে প্রাণপণ ছুট দিল সে প্ল্যাটফর্মের দিকে। হাত ঘড়িটা আর আনা হয়নি। বাকি পোশাক আশাকও পড়ে আছে ওই অভিশপ্ত ঘরেই। ইনার আর শর্টস পরেই সে কোনো রকমে দৌড়ে পৌঁছালো খিরাই স্টেশনে। ছুটতে ছুটতে প্ল্যাটফর্মে উঠে পাশ ফিরে তাকাতেই থম মেরে দাঁড়িয়ে গেল সে। তার মুখ থেকে একটা কথাও সরছে না। হৃৎপিণ্ডের ধকধক শব্দ এতটাই বেড়েছে, শুনলে মনে হয় হৃৎপিণ্ডটাই গলা দিয়ে ছিটকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। পুরো মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। আজ অনেক দিন পর প্রথমবার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করলো ঈশিতার। চোখের জলে ভেজা দৃষ্টিতে সে তাকিয়ে রইল সবেমাত্র প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়া রাত 3টে লাস্ট ট্রেনটার দিকে। পা দুটো থরথর করে কাঁপতে লাগলো ঈশিতা। সে ভাবল, না না,
যাই হোক আজকে রাতে স্টেশন মাস্টারের ঘরে জোর করে ঢুকে দরজা বন্ধ করে কাটিয়ে দেবো। কিছুতেই আর বাইরে থাকা যাবে না। এই ভেবে যেই সে পা ফেলে এগোতে যাবে, দূরে বাতাসে শব্দ করে সূচের মতো কি একটা যেন তার পায়ে এসে কামড়ে ধরল। অন্ধকারের মধ্যে তার মনে হলো যেন কোনো লম্বা কিছু কামড়ে ধরেছে। সাপ নাকি? ভয়ে ভয়ে পা দিয়ে শূন্যে একটা জোরালো লাথি ছুড়তেই জিনিসটা আগলা হয়ে ঝনঝন করে প্ল্যাটফর্মের মেঝেতে পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে সেটা তুলে একটু নাড়াচাড়া করতেই ঈশিতা অন্ধকারেও বুঝতে পারল জিনিসটা কি, আর বোঝা মাত্রই তার মেরুদণ্ড বেয়ে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। এ কি? এ তো সেই লোকটার ছুরি। এটা এখানে কি করে এলো? তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে আবার খুব বিপজ্জনক ঘটতে চলেছে তার আগাম জানান দিল। দৌড়াতে গিয়ে সে দেখল যে পায়ে ছুরিটা লেগেছিল সেই পা কেমন যেন অবশ হয়ে আসছে। কোনোভাবেই দৌড়াতে পারছে না সে। কোনো ক্রমে নিজের ক্লান্ত রক্তাক্ত শরীরটাকে ঘষতে ঘষতে টেনে নিয়ে যেতে থাকলো ঈশিতা সেই স্টেশন মাস্টারের রুমের দিকে। এরকম করে বেশ কয়েক মিনিট চলল। রুমটা যখন আর মাত্র 10 পা দূরে, মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস যেই সে ফেলেছে, ঠিক তখনই একদম ঘাড়ের কাছে পেছনে খুব একটা পরিচিত বাঁশির আওয়াজ শুনতে পেল ঈশিতা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটি লাইক করে নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর এরকম গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসি আজকের গল্পের প্রশ্নে। আপনাদের যে প্রশ্নটির উত্তর দিতে হবে তা হলো, এই গল্পের অন্যতম মুখ্য চরিত্র নীল রতন চৌধুরী, এই ব্যক্তির আবির্ভাব এই চ্যানেলের কোন গল্পে সর্বপ্রথম হয়েছিল? এই গল্পের সাথে একটি গুগল লিংক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে অথবা গল্পের ডেসক্রিপশনে। গল্পের ডেসক্রিপশন বা কমেন্ট সেকশন চেক করে সেই গুগল লিংকে ক্লিক করে আপনি আপনার সঠিক উত্তর জমা দিতে পারবেন। আপনিও হয়ে যেতে পারেন আমাদের নেক্সট হুইসপার কুইজের আকর্ষণীয় বিজেতা।